আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে আমি আলিফ স্যার। আজকে আমরা আবারও এইচএসসি হিসাব বিজ্ঞান শিখব। এটি হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি চ্যাপ্টারের নাম। অঙ্কটি এসেছে যশোর বোর্ড 2019 সালে। অঙ্কটির নাম কি? ইনান লিমিটেড। তবে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো দিচ্ছি। তো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এছাড়া যারা ইন্টারমিডিয়েট কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আলাদা আলাদা ব্যাচ আলিফ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল আছে। তাছাড়া যারা অনার্সের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ আলিফ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল আছে। যারা পড়তে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসুন অঙ্কটি শিখি। বলছে ইনান লিমিটেড এর নিম্নলিখিত মাল ক্রয় এবং ইস্যু সমূহ জুন মাস 2018 সাল সম্পর্কিত। অর্থাৎ 2018 সালের জুন মাসে ইনান লিমিটেডের যে মালগুলো ক্রয় হয়েছে এবং যেগুলো ইস্যু হয়েছে নাকি, এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। ক নম্বরে বলছে ইনান লিমিটেডের মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। মোট ইস্যুকৃত মানে আমার কাছ থেকে যেটা চলে গেছে সেটাই তো ইস্যু, অলরেডি যেটা আমাদের হয়ে গেছে। ক নাম্বার। তারপরে খ নাম্বারে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এটা হচ্ছে খ নাম্বার। আমি একটু এখানে খ নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন খ নাম্বার সমাধান না। আচ্ছা, এখন দেখেন ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান কি, মানে আমি যখন কিনি প্রথমটা উদ্বৃত্তটা থাকে, তারপরে কিনলে ওইটা যোগ হয়ে গড় হয় এবং বিক্রি করলে বিয়োগ হয়ে কি হয়? গড় হয়। তাহলে কত সাল ছিল দেখেন তো? 2018 সাল। আমরা একটু তারিখটা লিখি। 2018 সাল কোন মাস ছিল? জুন মাস। জুন। প্রথমে দেখেন 1 তারিখ বলছে মজুদ পণ্য 5,000 একক, প্রতি একক 15 টাকা। মজুদ পণ্য ছিল 5,000 একক। এটা কি প্রারম্ভিক মজুদ না? শুরুর যেটা, সেটাকে আমরা কি লিখবো? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ সরাসরি আমরা কি করি? ব্যালেন্সে লিখি। কত? ও আমরা এখানে একটু একটা জিনিস একটু লিখে নিই। একক দর টাকা। একক দর টাকা। একক দর টাকা। তাহলে দেখেন প্রারম্ভিক মজুদ ছিল 500 একক, প্রতি একক 15, সরি 5,000 একক। 5,000 একক প্রতি একক কয় টাকা? 15। তাহলে কত টাকা হচ্ছে গুণ করলে? দেখ কত টাকা। আপনারা একটু হচ্ছে গুণ করে আমাকে বলবেন অথবা আমাকে একটা ক্যালকুলেটর দিবেন। আচ্ছা, এরপরে দেখেন আছে হচ্ছে 6 তারিখ। 6 তারিখে বলছে ইস্যু। ইস্যু হচ্ছে 2400 একক। ইস্যু করলে কি এই 3 ঘর না? 2400 একক। এখন দেখেন আমাকে একটা ক্যালকুলেটর দেন। 2400 একক দাম কত করে নিব? 15 টাকা না? 15 টাকা। তাহলে দেখেন 2400 গুণন 15, 36,000, তাই না? একটু খেয়াল করেন, আপনারা একটু মনোযোগ দেন। ছিল 500 একক, 2400 একক যদি আমি ইস্যু করি তাহলে আমার কাছে থাকতেছে কত? 2600 একক না? আমি আবারও বলছি, একটু খেয়াল করেন। ছিল সরি 5,000 একক। 5,000 একক আমি যদি 2400 একক ইস্যু করি তাহলে আমার কাছে থাকতেছে কত? 2600 একক। 2600 একক। আর এখানে দেখেন আমার টাকা ছিল কত? 75,000 না? এখান থেকে 36,000 বাদ দিব। 75 মাইনাস 36, 39,000 টাকা না? 39। আর 39,000 টাকাতে কত একক মাল পেয়েছি? 2600 একক। ওই 15 টাকায়। আমরা জানি কি ইস্যু করলে হচ্ছে রেটের কোনো পরিবর্তন হয় না, কিনলে কিন্তু রেটের পরিবর্তন হয়ে যায়। একটু খেয়াল করেন, আমি আবারও বলছি। 5,000 একক থেকে 2400 একক ইস্যু করেছি, তাহলে আমার কাছে কত একক আছে পিয়াসা? 2600 একক, তাই না? আর টাকা ছিল 75,000, তাহলে ইস্যু করলে চলে গেল 36,000 টাকা যদি মাইনাস করি তাহলে টাকা হচ্ছে কত? 39,000।
৩৯,০০০ টাকাতে কত একক? ২৬০০ একক মাল পেয়েছি। তার মানে আমার প্রতি এককের দাম কয় টাকা হচ্ছে? ১৫ টাকা, তাই না? এরপরে কয় তারিখ আছে দেখেন তো? ৮ তারিখ। ৮ তারিখে বলছে প্রাপ্তি। প্রাপ্তি বলতে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি লিখতে পারি? আমরা ক্রয়ও লিখতে পারি, আবার কি লিখতে পারি? প্রাপ্তি। দেখেন প্রাপ্তি বলছে ১২০০ একক প্রতি একক ১৪ টাকা, তাই না? ১,২০০ একক প্রতি একক কয় টাকা? ১৪ টাকা। ১,২০০ একক প্রতি একক ১৪ টাকা, তাহলে হচ্ছে কত? ১৬,৮০০ টাকা, তাই না? এখন দেখেন আমার ছিল ২৬০০ আর কিনছি কত? ছিল ২৬০০ যোগ কিনছি হচ্ছে ১২০০, মোট কত হচ্ছে? ৩৮০০ না? রাশিদুল বুঝতে পারছো না? ছিল ২৬০০ একক আর কিনছি ২৪০০ একক, মোট কত হয়েছে? ৩৮০০ একক। এখন দেখেন আমার টাকা ছিল কত? ৩৯,০০০। কিনলে টাকা বাড়লো ২৬,৮০০, যোগ করতে হয়, তাহলে ৫৫,৮০০। ৫৫,৮০০ টাকা দিয়ে আমি মাল পেয়েছি ৩৮০০ একক, তাহলে প্রতি একক কয় টাকা? ১৪,৬৮,৪২। ৮ তারিখের পরে কয় তারিখ আছে একটু বলেন তো? ৮ তারিখের পরে আছে ১০ তারিখ, ইস্যু। দেখেন ১০ তারিখে বলছে ইস্যু কত একক? ১২০০ একক। তাহলে এই যে ইস্যু করব ১২০০ একক। এখন দেখেন ইস্যুর সময় আমরা সবসময় কোন রেটটা নিই? আমরা ইস্যুর সময় এইখানে যে রেট থাকে সেই রেটটা নিই নাকি? ১৪,৬৮,৪২। ১২০০ গুণন ১৪,৬৮,৪২, তাহলে টাকা হচ্ছে কত? ১৭,৬২১ টাকা ৪ পয়সা হচ্ছে, তো ২১ টাকা নিয়ে নিলাম। তাহলে দেখেন ৩৮০০ একক ছিল, এখান থেকে ১২০০ একক বাদ দেন, তাহলে কত হচ্ছে? আবারও ২৬০০ একক নাকি? টাকা ছিল কত? ৫৫,৮০০। এখান থেকে মাইনাস করব ১৭,৬২১, তাহলে হচ্ছে কত? ৩৮,১৭৯, ৩৮,১৭৯ নাকি? এই ৩৮,১৭৯ টাকাতে কত একক মাল পেয়েছি আমি? ২৬০০ একক। তাহলে প্রতি একক হচ্ছে এবার ১৪,৬৮,৪২। কারণ আমরা জানি কি ইস্যু করলে মালের কোনো রেটের পরিবর্তন ঘটে না। ১০-এর পরে কয় তারিখ দেখেন তো? ১০-এর পর ১৫। ১৫ তারিখে বলছে প্রাপ্তি ৭০০ একক। প্রাপ্তি কত একক আছে? ৭০০ একক। প্রতি একক কত? ১৫ টাকা ৫০ পয়সা। দেখেন ১৫ টাকা ৫০ পয়সা, তাহলে ৭০০ গুণন ১৫ টাকা ৫০ পয়সা, ১০,৮৫০ টাকা। এবার খেয়াল করেন আমার, একটু ভালো করে দেখেন হাবিবা, এখানে ছিল ২৬০০ একক, নতুন করে কিনছি কত? ৭০০ একক, তাহলে মোট কত হলো? ৩৩০০ একক। টাকা ছিল কত? ৩৮,১৭৯ নাকি? ইস্যু কিনছি কত? ১০,৮৫০, মোট কত টাকা হলো? ৪৯,০২৯ একক। এই টাকা দিয়ে আমি মাল পেয়েছি ৩৩০০ একক। ৪৯,০২৯ ভাগ ৩,৩০০, ১৪,৮৫৭২। ১৫ তারিখের পর কত তারিখ আছে? কত? ১৫-র পর আছে হচ্ছে ১৯ তারিখ। ১৯ তারিখে বলছে ইস্যু ১,০০০ একক। ইস্যু ১,০০০ একক। খেয়াল করেন তাহলে রেট কত? ১৪,৮৫৭২, তাই না? তাহলে হচ্ছে ১৪,৮৫৭ টাকা। আচ্ছা ১৪,৮০০ কত? ৫৭ টাকা ২৭ পয়সা।
এখন দেখেন আমার টাকা ছিল কত, 33,000। এখান থেকে সরি 3300 একক পণ্য ছিল, এখান থেকে 1000 একক পণ্য যদি চলে যায় থাকবে কত, 2300 একক। এখানে না পয়েন্টটা আমি না নিই, এই রেটের ক্ষেত্রে যে নিব। হ্যাঁ বলেন। আমার 3300 একক পণ্য ছিল, এখান থেকে যদি 1000 একক পণ্য চলে যায় তাহলে আর পণ্য থাকতেছে কত, 2300 একক। টাকা ছিল কত, 49,029 টাকা। বিক্রি করলে কি টাকা, পণ্য চলে গেল ওই টাকার আমরা কি টাকাটা আমরা মাইনাস করে দেব না, -14,857। তাহলে কত হচ্ছে, 34,172। এই টাকাতে কত একক মাল পেয়েছি, 2300 একক নাকি, 14.8572, 8572। আচ্ছা 19-এর পর কত তারিখ, 19-এর পর আছে হচ্ছে 22 তারিখ। 22 তারিখে কি আছে, প্রাপ্তি না, প্রাপ্তি হচ্ছে 600 একক। কয় টাকা করে, 16 টাকা 50 পয়সা। খেয়াল করেন, 600 গুণন 16 টাকা 50 পয়সা, 9,900। একটু খেয়াল করেন, ছিল 2300 একক, ছিল 2300, নতুন করে কিনছি 600, তাহলে কত হলো, 2900 একক। টাকা ছিল কত, 34,172, কিনছি কত, 9,900, তাহলে হচ্ছে 44,072। এই টাকাতে কত একক মাল পেয়েছি, 29। প্রতি একক 15.1972, 1972। 22-এর পর কত তারিখ আছে, 22-এর পর আছে হচ্ছে 30, ঘাটতি 100 একক। এখন খেয়াল করেন, ঘাটতি যখন আমরা বাই করব 100 একক, ঘাটতি মানে কি এখানে আসবে না, কত একক, রেট কত, 15 টাকা, কত বলেন, 15.1972, 15.1972 গুণ করি 100 গুণন 15.1972, 1519 টাকা। তো 19 টাকা 72 পয়সায় আছে, বা 19 টাকা 72 পয়সায় বা হচ্ছে 20 নিয়ে, আচ্ছা 1519 টাকা 72 পয়সা নাকি। 2900 থেকে যদি 100 একক পণ্য আমি ঘাটতি চলে যাই তাহলে থাকতেছে কত, 2800 একক। টাকা ছিল কত, 44,072 মাইনাস 15,019.72, 42,552.28 নাকি। এই টাকাতে কত একক মাল পেয়েছি, 2800 একক, তাই না। প্রতি একক ওই একই হচ্ছে 15.1972। ও এটা ঘাটতি ছিল। আর কিছু আছে, অঙ্কটাই শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা অঙ্কটি দেখলেন, এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আলিফ কমার্স একাডেমির পেজে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।